নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্ক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে সেন্ট্রাল গভর্নমেন্ট 1 এপ্রিল 2025 থেকেই ইউনিফাইড পেনশন স্কিম ইমপ্লিমেন্ট করতে চলেছে। আর এই ইমপ্লিমেন্টেশনের জন্য তারা 3 মাস সময় নিয়েছে। তারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে অপশন দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে তারা যাতে কোনো একটি অপশন চুজ করে নেয়। তারা চাইলে এক্সিস্টিং এনপিএস থেকে ইউপিএস স্কিমে সুইচ করতে পারে বা তারা এনপিএস স্কিমেও কন্টিনিউ করতে পারে। তবে বন্ধুরা, একবার যদি কেউ ডিসিশন নিয়ে ইউপিএস স্কিমে চলে যায় তাহলে তার ডিসিশনটি কিন্তু ইররিভোকেবল হবে। মানে তারা তাদের ডিসিশনকে কোনোদিনও চেঞ্জ করতে পারবে না। তারা ইউপিএস স্কিমেই সব দিন তাদেরকে থাকতে হবে এবং তাদের পেনশন বা তাদের পে আউট কিন্তু ইউপিএস স্কিমে যা রুল আছে সেইভাবে তাদেরকে নিতে হবে। তাহলে এই ডিসিশনটি খুবই ভাইটাল এবং এই ডিসিশনটি নেওয়ার আগে আমাদের ভালো করে বিচার বিবেচনা করে ভালো করে ডিটেল অ্যানালিসিস করে আমাদের দেখে নিতে হবে যে আমাদের জন্য কোনটি বেনিফিশিয়াল। এনপিএস বা ইউপিএস স্কিম বেছে নেওয়া খুব একটা সহজ কাজ নয়, কারণ এনপিএস স্কিমে কিন্তু আমরা অনেকদিন ধরেই ইউজ করে আসছি। তাই আমরা জানি যে এই স্কিমটি কিভাবে অপারেট করে, এর কিভাবে পেনশন ক্যালকুলেশন হয় বা আমরা লামসাম উইথড্রয়াল কীভাবে হয়, এই বিষয়গুলি কিন্তু আমরা অনেকটাই জানি। তবে ইউপিএসের ব্যাপারে আমরা খুব একটা বেশি জানি না, কারণ এই স্কিমটির যে ডিটেলসটা আছে সেগুলি অনেকেই কিন্তু ভালো করে স্টাডি করেনি। তাই আজকের আমরা ভিডিওতে এই এনপিএস এবং ইউপিএসকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব। বন্ধুরা, আমার ধারণা আজকের ভিডিওটি আপনারা যদি পুরোটা দেখেন তাহলে আপনারাও একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবেন, আপনারা একটা রোডম্যাপ পেয়ে যাবেন যে আপনাদেরকে কোন ডিসিশনটা নেওয়া উচিত, আপনারা কোন পেনশন স্কিমে গেলে আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিই যে এই ইউপিএস স্কিমটি অ্যানাউন্সমেন্ট হয়েছিল 24 আগস্ট 2024-এ, তবে এটির ইমপ্লিমেন্টেশন ডেট কিন্তু 1 এপ্রিল 2025। এর বেনিফিশিয়ারি কি? সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরা। তবে আগামী দিনে হয়তো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি বা বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল পিএসইউ কিন্তু এই ইউপিএস স্কিমকে ইমপ্লিমেন্ট করতে পারে। এই ইউপিএস স্কিমটি বোঝার আগে আমরা এনপিএস স্কিমের একটি ব্রিফ ধারণা আপনার সঙ্গে শেয়ার করি। এনপিএসে আমরা প্রত্যেকেই জানি যে আমরা এমপ্লয়িরা 10% কন্ট্রিবিউট করি, আর গভর্নমেন্ট কিন্তু ম্যাচিং কন্ট্রিবিউশন আগে করতো, এখন তারা 14% কন্ট্রিবিউট করে এমপ্লয়ি বেসিক প্লাস ডি এর উপরে। তাহলে আমাদের 10%, গভর্নমেন্টের 14%, টোটাল 24% ক্যাপিটাল কিন্তু আমাদের এনপিএস টায়ার 1 অ্যাকাউন্টে জমা হয় এবং সেই টাকাটা কিন্তু বিভিন্ন পেনশন ফান্ড ম্যানেজাররা আছে তারা ইনভেস্ট করে। এনপিএস ফান্ডটি কিন্তু ফান্ড ম্যানেজাররা 4 টাইপের ফান্ডে ইনভেস্ট করতে পারে। এই এনপিএসটি কিন্তু ডিফল্ট স্কিমে 85% ডেটে ইনভেস্ট হয়, 15% ইকুইটিতে ইনভেস্ট হয়। আবার এমপ্লয়িরা চাইলে তারা কনজারভেটিভ ফান্ডে ইনভেস্ট করতে পারে, যেটি হচ্ছে এলসি 25, মানে 25% আপনার ইকুইটিতে থাকবে আর বাকি 75% ডেট ফান্ডে থাকবে। বা তারা মডারেট রিস্ক নিয়ে এলসি 50 ফান্ডেও ইনভেস্ট করতে পারে, সেক্ষেত্রে 50% তাদের ইকুইটিতে এক্সপোজার থাকে আর 50% গভর্নমেন্ট সিকিউরিটি যেমন কর্পোরেট বন্ড এবং ডেট সিকিউরিটি মানে গভর্নমেন্ট সিকিউরিটিতেই ইনভেস্ট হয় বাকি 25%। এছাড়া আছে অ্যাগ্রেসিভ নেচারের কিছু ফান্ড, যেগুলিতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা রাখতে পারে না। সেক্ষেত্রে যারা আদার দ্যান সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি মানে যে কোনো পাবলিক কিন্তু চাইলে অ্যাগ্রেসিভ ফান্ডেও ইনভেস্ট করতে পারে এনপিএসে। সেক্ষেত্রে তারা আপ টু 75% অবধি ইকুইটি এক্সপোজার নিতে পারে আর বাকি 25% গভর্নমেন্ট সিকিউরিটি এবং কর্পোরেট বন্ডে ইনভেস্ট হয়। আর বন্ধুরা, রিটায়ারমেন্টের সময় যে কর্পাসটি তৈরি হয় তার 60% লামসাম উইথড্র করা যায় আর বাকি 40%-এর একটি অ্যানুইটি স্কিম নিতে হয়, যেই অ্যানুইটির মাধ্যমে ইনভেস্টাররা পেনশন পেয়ে থাকে সারা জীবন। আর সেই ইনভেস্টারের ডিমাইসের পরে তার যে ডিপেন্ডেন্ট থাকে তারাও কিন্তু লাইফ লং পেনশন পেতে পারে এই এনপিএস স্কিম থেকে। বন্ধুরা, এবার দেখি ইউপিএস স্কিম। ইউপিএস স্কিমটি 1 এপ্রিল 2025 থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে এবং এটি কিন্তু একটি কন্ট্রিবিউটরি পেনশন স্কিম। তাই এমপ্লয়ি 10% কন্ট্রিবিউশন হয় আর 10% তার বেসিক প্লাস ডি এর উপরে হয়। গভর্নমেন্টও কিন্তু ম্যাচিং কন্ট্রিবিউশন করে 10%-এর এমপ্লয়ি বেসিক প্লাস ডি এর উপরে আর আরও এক্সট্রা 8.5% তারা অ্যাডিশনাল ক্যাপিটাল ইনভেস্ট করে একটি আলাদা ফান্ডে, সেটিকে পুল কর্পাস বলা হয়েছে। আর এই এমপ্লয়ি এবং এমপ্লয়ারের যে 10%, ওভারঅল 20% জমা হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পাসে আর রিমেনিং 8.5% কিন্তু একটি সেপারেট কর্পাস বানানো হয়
যেটিতে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয়িজদের যারা ইউপিএস স্কিমে এনরোল করে তাদের সকলের টাকায় কিন্তু গভর্নমেন্ট আলাদা করে পুল কর্পাসে মেনটেন করে। সেই ইনভেস্টমেন্টটি কিন্তু গভর্নমেন্ট সম্পূর্ণ কন্ট্রোল করে। আর এই ইনভেস্টমেন্ট কর্পাসটা এমপ্লয়ি কন্ট্রোলে থাকে। এমপ্লয়ি চাইলে ডিফারেন্ট ফান্ড হাউস বা ডিফারেন্ট টাইপের স্কিম চুজ করতে পারে। পেনশন অ্যামাউন্ট কি নির্ধারণ হবে? পেনশন নির্ধারণ হবে 50% of the average basic pay over the last 12 months before retirement for employees having at least 25 years of service। দুটো ক্লজ বলা হয়েছে। এমপ্লয়িকে মিনিমাম 25 ইয়ার্সের কোয়ালিফাইং সার্ভিস তাদেরকে কমপ্লিট করতে হবে, তাহলেই তারা এই অ্যাসিওর্ড পেনশন পাবে। এই অ্যাসিওর্ড পেনশন মানে 50% অফ লাস্ট 12 মান্থসের যা বেসিক হবে তার অ্যাভারেজ করা হবে, আর তার হাফ করলেই বা তার 50% করলেই হবে যে অ্যামাউন্টটি, সেটি হবে তার পেনশন। আর কেউ যদি 10 ইয়ার্সের থেকে বেশি বা 25 বছরের থেকে কম কোয়ালিফাইং সার্ভিস করে তাহলে তার পেনশন অ্যামাউন্টেও কিন্তু প্রপোর্শনেটলি কম হয়ে যাবে। বন্ধুরা, এক্ষেত্রে মিনিমাম 10,000 পেনশনও অ্যাসিওর করা হয়েছে। এছাড়া এমপ্লয়ি গ্র্যাচুইটি বা ডেথ গ্র্যাচুইটি বেনিফিট পায়। পার্শিয়াল উইথড্রয়াল থাকে, আপ টু 3 টাইমসে পার্শিয়ালি উইথড্রয়াল করতে পারে। এবার আমরা ইউপিএস স্কিমের এলিজিবিলিটি দেখি। এক্সিস্টিং গভর্নমেন্ট এমপ্লয়িরা তো এলিজিবল, আর যারা 1 এপ্রিল 2025-এর পরে নতুন সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস জয়েন করছে তারাও এই ইউপিএস স্কিমটি চুজ করতে পারে। এছাড়া যারা অলরেডি এনপিএস স্কিমে রিটায়ার হয়ে গেছে, যারা ভিআরএস নিয়েছে, তারাও কিন্তু চাইলে ইউপিএস স্কিমে সুইচ করতে পারে এবং ইউপিএসে তারা তাদের পেনশন কন্টিনিউ করতে পারে। মনে করুন যেসব সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডেথ হয়ে গেছে, তাদের ওয়াইফ বা তাদের স্পাউস যে পেনশন পাচ্ছে এনপিএসে, তারা চাইলে ইউপিএস স্কিমেও সুইচ করতে পারে। হু আর নট এলিজিবল ফর ইউপিএস? এমপ্লয়ি সুপারঅ্যানুয়েটিং অর রিজাইনিং বিফোর 10 years of service, এমপ্লয়ি রিমুভ ফ্রম সার্ভিস, এমপ্লয়ি ডিসমিস ফ্রম সার্ভিস। তাহলে এই ধরনের কন্ডিশন থাকলে তারা কিন্তু ইউপিএসে সুইচ করতে পারবে না। আর আমরা আগেই দেখেছি যে ইউপিএস স্কিমে কিন্তু মিনিমাম 10,000 পার মান্থের পেনশন নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, এবার আমরা দেখি ইউপিএস স্কিমের কিছু অ্যাডেড বেনিফিটের কথা। এক্ষেত্রে অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশন আছে। যারা পেনশনাররা যখন কারো ডেথ হয়ে যায়, তার ফ্যামিলি কিন্তু সেই পেনশনাররা যে পেনশনটি পাচ্ছিল তার ডেথের আগে তার 60% ফ্যামিলি পেনশন পেয়ে থাকে। বন্ধুরা, এছাড়া এই ইউপিএস স্কিমে কিন্তু ইনফ্লেশনকে বিট করার জন্য একটি ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে, যেটি ডিআরএস রিলিফ। এমপ্লয়িরা যে ডিআরএস অ্যালাওয়েন্স পেয়ে থাকে সেই সম পার্সেন্টেজ টাকায় কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িরা ইউপিএস স্কিমে ডিআরএস রিলিফ পেয়ে থাকবে, যার ফলে ইনফ্লেশনে তাদের পারচেসিং পাওয়ার খুব বেশি কমবে না। বন্ধুরা, আরেকটি স্পেশাল ফিচার্সও রাখা হয়েছে, লামসাম পেমেন্ট, মানে তারা গ্র্যাচুইটির সাথে এই লামসাম পেমেন্টটিও পাবে। এটা কীভাবে ক্যালকুলেট করা হবে না, দিস পেমেন্ট উইল ইকুয়াল 1/10 অফ দ্য মান্থলি এমোলুমেন্টস পে প্লাস ডিএ অ্যাজ অন দ্য সুপারঅ্যানুয়েশন ডেট ফর এভরি 6 months অফ কমপ্লিটেড সার্ভিস। ধরুন কোনো এমপ্লয়ি 30 ইয়ার সার্ভিস করেছে, তাহলে তার ক্ষেত্রে লামসাম পেমেন্ট কীভাবে ক্যালকুলেট হবে? 1/10 অফ তার লাস্ট পে প্লাস ডিএ ইন্টু 60, মানে 30 × 2, মানে 30 বছরে 60টা 6 মাস ছিল, সেই জন্য এই ফিগারটি হবে তার লামসাম পেমেন্ট। বন্ধুরা, এবার আমি কর্পাস ম্যানেজমেন্টের কথা বলি। ইওর ইন্ডিভিজুয়াল কর্পাস ক্যান হ্যাভ ইনভেস্টমেন্ট চয়েসেস এক্সারসাইজড বাই ইউ, রেগুলেটেড বাই পিএফআরডিএ। যেমন আমরা এনপিএসের ক্ষেত্রেও আমাদের স্কিমগুলি নিজের পছন্দ অনুযায়ী চেঞ্জ করতে পারতাম, সেরকম ইউপিএসও কিন্তু এই অপশানটি থাকবে। তবে এই ইন্ডিভিজুয়াল কর্পাসে কিন্তু 20% টোটাল কর্পাসে অ্যাকুমুলেট হবে, এনপিএসে যেটি 24% হচ্ছিল। এবং এই ইন্ডিভিজুয়াল কর্পাসটি আপনারা নিজেদের পছন্দ মতো LC25, LC50তেও ইনভেস্ট করতে পারবেন এবং আপনারা কিন্তু সেক্ষেত্রে ভালো রিটার্ন লং টার্মে জেনারেট করতে পারবেন, কারণ এক্ষেত্রে ইকুইটি এক্সপোজার কিন্তু ডিফল্ট স্কিমের থেকে অনেকটাই বেশি থাকে। আর বন্ধুরা, আরেকটি বেঞ্চমার্ক কর্পাসের কনসেপ্ট আনা হয়েছে। এই বেঞ্চমার্ক কর্পাস বলতে বোঝাচ্ছে একটি নোশনাল অ্যাকাউন্ট, যেটি বলে দেবে যে আপনার এই সময় বেঞ্চমার্ক রিটার্ন কত হয়েছে, মানে রিটায়ারমেন্টের সময় বেঞ্চমার্ক কর্পাস নির্ধারণ করা হবে। এবং কোনো এমপ্লয়ি যদি পার্শিয়াল উইথড্রয়াল করে থাকে, যেটি তার সার্ভিস পিরিয়ডে 3 বার সে সুযোগ পায়, তাহলে কিন্তু তার কর্পাসটা বেঞ্চমার্ক কর্পাসকে বিট করতে পারবে না। আবার অনেকে হয়তো
এমন কোনো স্কিম চুজ করলো যেটি আন্ডার পারফর্ম করলো ডিফল্ট স্কিমকেও, সেক্ষেত্রেও কিন্তু তার বেঞ্চমার্ক কর্পাসের থেকেও ইন্ডিভিজুয়াল কর্পাস কিছুটা হলেও কমে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু সে অ্যাসিওর্ড পেনশন পাবে না, অ্যাসিওর্ড পেনশনের থেকে কিছুটা কম পাবে। এনপিএসে কোনো মেকানিজম নেই, কিন্তু ইউপিএসে কিন্তু ডিআরনেস রিলিফের কনসেপ্ট আনা হয়েছে। এনপিএসে ফ্যামিলি পেনশন এমপ্লয়ির আর ডিমাইসের পরে তার স্পাউস পায় এবং তার স্পাউসের ডিমাইসের পরে তার লিগেল হেয়ার কিন্তু 40% যে অ্যানুইটি স্কিমের টাকাটা তারা লামসাম পেয়ে যায়। কিন্তু ইউপিএসে কিন্তু ফ্যামিলি পেনশন 60% পায়, তার স্পাউস পেয়ে থাকে এমপ্লয়েড ডিমাইসের পরে এবং তার স্পাউসের ডিমাইসের পরে তার চিলড্রেনরা কিন্তু কখনোই সেই 40% টাকা ফেরত পায় না। এবার আমরা রিস্ক দেখি, মার্কেট রিস্ক বর্ন বাই এমপ্লয়ি। আর এক্ষেত্রে ইউপিএসে কি হয়, ফান্ড বেসড বাট পে আউট ইজ অ্যাশোর্ড বাই গভর্নমেন্ট মেকানিজম। গভর্নমেন্টের কন্ট্রিবিউশন এনপিএসের ক্ষেত্রে 14% থাকে, কিন্তু ইউপিএসের ক্ষেত্রে 10% ম্যাচিং থাকে আর অ্যাডিশনাল 8.5% পুল কর্পাসের জন্য গভর্নমেন্ট কন্ট্রিবিউট করে। লামসাম উইথড্রল করতে পারে 60% কর্পাস, যেটা ট্যাক্স ফ্রি। আর ইউপিএস থেকেও কিন্তু লামসাম উইথড্রল করতে পারেন, যার ক্যালকুলেশন আমরা আগে আলোচনা করেছি। আর বন্ধুরা, কেউ চাইলে তার পেনশনকে তারা আপ টু 60% অবধি কমিউটও করতে পারে ডিউরিং হিজ রিটায়ারমেন্ট। তবে তার জন্য মিনিমাম 25 ইয়ার্সের কোয়ালিফাইং সার্ভিস তাকে কমপ্লিট করতে হবে। এবার দেখি কমপ্লেক্সিটি। চুজিং অ্যানুইটি প্রোভাইডার টাইপ ক্যান বি কমপ্লেক্স। আর এক্ষেত্রে ইউপিএসে কিন্তু সিম্পলার, মোর লাইক ওল্ড পেনশন স্কিম। ফ্লেক্সিবিলিটি কার বেশি আছে? মোর ইনভেস্টমেন্ট চয়েসেস, অ্যানুইটি অপশন, ইনভেস্টমেন্ট চয়েসেস ফর ইন্ডিভিজুয়াল কর্পাস বাট পে আউট ইজ ফিক্সড। বন্ধুরা, এবার আমরা ইউপিএস এবং এনপিএসে কিছু প্রজ অ্যান্ড কনস দেখে নিই। প্রজের ক্ষেত্রে বলি, অ্যাশিওর্ড পেনশন প্রেডিক্টেবল, রিডিউসেস মার্কেট রিস্ক ফর রিটায়ারিজ, ইনফ্লেশন ইন্ডেক্স, ডিআরনেস রিলিফ ইজ হিউজ প্লাস পয়েন্ট, মেনটেন্স পারচেসিং পাওয়ার, ফ্যামিলি সিকিউরিটি, ক্লিয়ার 60% অফ ফ্যামিলি পেনশন উইথ ডিআরনেস রিলিফ, সিম্পলিসিটি, ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এবং সিমিলার ফিল টু ওপিএস। ডিসেন্ট লামসাম, lump sum based on service and emolument is separate and doesn't reduce pension. এবার দেখি গভর্নমেন্ট ব্যাকিং। দ্য পুল কর্পাস অ্যান্ড অ্যাসিওর নেচার ইমপ্লাইজ স্ট্রঙ্গার গভর্নমেন্ট ব্যাকিং ফর দ্য পে আউট। এবার কিছু কনস দেখি। অপশন ইজ ফাইনাল, নো গোয়িং ব্যাক, পোটেন্সিয়ালি লোয়ার লাম্প সাম দ্যান এনপিএস ইফ মার্কেট ডু এক্সেপশনালি ওয়েল। দ্য এনপিএস 60% lump sum from a very large corpus could be higher than UPS formula based lump sum, কারণ ইউপিএসে কিন্তু 20% কর্পাসই জমে আর এনপিএসে 24% কর্পাস জমে। Individual corpus growth, if your investment choices in the individual corpus significantly underperform the default pattern, you might need to bridge gap to the benchmark corpus. সেক্ষেত্রে আপনার বেঞ্চমার্ক কর্পাসকে ম্যাচ করাবার জন্য আপনার ইন্ডিভিজুয়াল কর্পাসে কিন্তু অ্যাডিশনাল ক্যাপিটাল বিনিয়োগ করতে হতে পারে, তাহলেই সেক্ষেত্রে আপনারা অ্যাশিওর্ড পেনশনের বেনিফিট পাবেন। এবার দেখে নিই এনপিএস এর কিছু প্রোস। পোটেনশিয়াল ফর higher corpus. If market performs exceptionally well over the long term, NPS corpus could be very large. Higher lump sum potential. 60% of your very large corpus can be significant amount. Investment control, more direct control over investment choices. Market risk. Pension depends on the market performance, can be volatile. Annuity rates at retirement are uncertain and can be very low. আর দেখি ইনফ্লেশন, স্ট্যান্ডার্ড অ্যানুইটিস ডোন্ট হ্যাভ ডিআরনেস রিলিফ কনসেপ্ট। ইনফ্লেশন ইন্ডেক্স অ্যানুইটি স্টার্ট মাচ লোয়ার। এই ডিআরনেস রিলিফ না থাকার জন্যই কিন্তু অ্যানুইটি রিটার্ন কিন্তু অনেকটাই কম হতে পারে। কমপ্লেক্সিটি, চুজিং অ্যানুইটি প্রোডাক্ট ইজ ভেরি মাচ কমপ্লেক্স। আপনারা ইউপিএস কনসিডার তখনই করুন যদি আপনারা প্রেফার করেন প্রেডিক্টেবল government assured pension, you value inflation protection highly, you want a straightforward family pension benefit, you are risk averse regarding your retirement income, you find the NPS annuity market complex and uncertain. আর আপনারা কিন্তু চাইলে এনপিএসও স্টিক করে থাকতে পারেন যদি আপনারা হাই রিস্ক অ্যাপেটাইট থাকে, আপনারা খুবই কনফিডেন্ট হন যে লং টার্মে মার্কেট অনেক ভালো পারফর্ম করবে।
আপনাদের যদি প্রায়োরিটি হয় যে আপনারা ওয়ান টাইম হিউজ লামসাম উইথড্রয়াল করবেন এবং সেই উইথড্রয়ালের ক্যাপিটালকে আপনারা কোনো কাজে লাগাবেন, যেখান থেকে আপনারা কোনো নতুন অ্যাসেট পারচেস করতে পারেন, ইউ আর কমফোর্টেবল ম্যানেজিং মার্কেট রিস্ক অ্যান্ড অ্যানুইটি চয়েসেস। বন্ধুরা, এখন আমরা ইউপিএস ক্যালকুলেটরে ডেটা ইনপুট করে দেখি যে কী ধরনের পেনশন আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএস থেকে। বন্ধুরা, এখন আমরা স্ক্রিনে দেখব যে আমাদের এনপিএসে কী ধরনের পেনশন পে আউট হতে পারে। এক্ষেত্রে আমি দু ধরনের এমপ্লয়ি ডেটা ইনপুট করব, একটি লোয়ার গ্রেড পে এমপ্লয়ি ডেটা আর একটি হায়ার গ্রেড পে এমপ্লয়ি ডেটা। প্রথমে আমি হায়ার গ্রেড পে এমপ্লয়ি ডেটা দিচ্ছি। তার বেসিক পে 63,000, 1,10,000 টাকা ধরে রাখতে পারেন। আমরা বলেছি যে আমি দুরকম কেস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন চলে এসেছি এনপিএস ট্রাস্টের সাইটে। এই এনপিএস ট্রাস্টের সাইটে এসে আমি একটি লোয়ার গ্রেড পে এমপ্লয়ি স্যালারি ডেটা ইনপুট করে দেখি তার পেনশন কীরকম হতে পারে। ধরুন কারো ডেট অফ বার্থ 1979, 1 জানুয়ারি, আর তার ডেট অফ জয়নিং আমি ধরি 2013 সালের অগাস্টে। ঠিক আছে, এবার আমরা মান্থলি বেসিক পে 25,000 টাকা, 25,500 দিচ্ছি। এক্সিস্টিং এনপিএস টায়ার 1 কর্পাস ধরুন তার 10 লাখ টাকা মতো হয়েছে। এক্সিস্টিং এনপিএস টায়ার 1-এ তার 10 লাখ টাকা জমা হয়েছে। অ্যানুয়াল বেসিক পে গ্রোথ 9% কেন ধরলাম, আমরা এর পিছনে যুক্তি কী আছে সেটা আগেই আলোচনা করেছি। তাও একবার বলে দিই যে বেসিক পে সাধারণত 3-4% গ্রো করে, আর ডিএ অলমোস্ট 4-5% গ্রো করে বছরে। আর আমি এখানে পে কমিশনের ইম্প্যাক্ট কিন্তু ধরিনি। আচ্ছা, অ্যানুয়াল বেসিক পে গ্রোথ কিন্তু আমি 4% ধরি। অ্যানুয়াল ডিআরএস অ্যালাওয়েন্স গ্রোথ এক্ষেত্রে আমি 5% ধরতে পারি। মাই এক্সপেকটেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা আমি 8% রাখি। ফাইনাল উইথড্রয়াল পার্সেন্টেজ ধরুন 60 ধরে নিচ্ছি। যেহেতু ইউপিএসে ম্যাক্সিমাম 60% আপনি কমিউট করতে পারেন আপনার পেনশন অ্যামাউন্ট থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেনশন অ্যামাউন্ট ড্রাস্টিক্যালি অনেকটা কমে যাবে। আপনার পেনশন অ্যামাউন্ট যদি 50% হয় লাস্ট এমলুমেন্ট বলতে লাস্ট 12 মাসের এমলুমেন্টের কথা বলছি, তাহলে আপনার পেনশন যদি আপনি কমিউট করেন 60%, সেক্ষেত্রে আপনার পেনশন কত পরিমাণ হবে? 20% হবে 50%-এর বদলে। কারণ 50%-এ 60%, 30% আপনি কমিউট করে নিচ্ছেন। আর এই কমিউটেশনটা কিন্তু 15 বছর পরে আবার রিকুপ হয়ে যাবে না, যেরকম ওল্ড পেনশন স্কিমের ক্ষেত্রে হয়। এই 20%ই আপনার লাইফ লং থাকবে এবং তার উপর আপনি ডিআরএস রিলিফ পাবেন। অ্যানুইটি রেট 6.5%, আমি এটাকে 6% বলপার্ক ফিগার ধরলাম। লাইফ এক্সপেক্টেন্সি আমি ইন্ডিয়ার মেল অ্যাডাল্টের ক্ষেত্রে 72 ধরা হয়, আর মেয়েদের ক্ষেত্রে 74% ধরা হয়। এটি আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন বর্তমান লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডিয়ার কী আছে। তারপরে যদি আমি এখানে ক্যালকুলেট করি, দেখুন কি আমাকে ফিগার দেখাচ্ছে। ইউপিএস পে আউটে দেখাচ্ছে অ্যাডমিসেবল পে আউট 20,463 টাকা, তার সঙ্গে ডিআরএস রিলিফ। অ্যানুইটি পে আউট দেখাচ্ছে 15,043 টাকা, যেটি আপনারা এনপিএসে পাবেন। এনপিএসে অ্যানুইটি পেমেন্টটা কম হবে এবং এর উপরে ডিআরএস রিলিফ পাওয়া যাবে না। লামসাম পেমেন্ট এখানে দেখাচ্ছে 6,12,896 টাকা, যেটা আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন। খুব সহজে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। আমি আগেই ফর্মুলাটা ডিসক্রাইব করে দিয়েছি। 1/10 অফ লাস্ট মাসের এমলুমেন্ট মাল্টিপ্লাই করবেন আপনারা কতগুলো 6 মাস সার্ভিস কমপ্লিট করছেন আপনাদের এন্টায়ার সার্ভিস পিরিয়ডে। তারপরে আপনারা খুব সহজেই বার করে নিতে পারবেন আপনার এই লামসাম কত হবে ইউপিএসে। ফাইনাল উইথড্রয়াবল পে আউট অ্যাট সুপার অ্যানুয়েশন 40,47,000 টাকা, কেন আপনি কমিউট করছেন। আর এনপিএসে দেখুন 45 লক্ষ টাকা হচ্ছে, কারণ এনপিএসে কর্পাসটা বেশি জমছে। এখানে আপনার যে ইন্ডিভিজুয়াল কর্পাস ইউপিএসে 20%-এর উপরে জমছে, আর এনপিএসে 24%-এর উপরে জমছে। আর এনপিএসে কিন্তু বেশি রিটার্ন জেনারেট করার সম্ভাবনা থাকছে। এনপিএসে অনেক বেশি মাল্টিপল অপশন থাকছে। টোটাল মান্থলি পে আউট টু সাবস্ক্রাইবার ইন রিটায়ারমেন্ট ফেজ, 72 বছর এমপ্লয়িটা বাড়ছে, সেই পিরিয়ডে সে প্রায় 48,57,000 টাকা পে আউট পাবে ইউপিএস থেকে। আর এনপিএস থেকে সে পে আউট পাবে 25,27,000 টাকা। কারণ এনপিএস থেকে সে কি পে আউট পাবে? শুধুমাত্র সে ওই 40%-এর উপরে যে অ্যানুইটি সেটাই সে পাবে।
আর মৃত্যুর পরে কিন্তু এই 40% অ্যানুইটি টাকাটা তারা ফেরত পেয়ে যাবে তার লিগেল হেয়ার। কিন্তু ইউপিএসের ক্ষেত্রে এরকম কোনো গল্প নেই। ইউপিএসে 40% যে টাকাটা তার ব্লক থাকছে কমিউটেশনের পরে, সেই টাকাটা সে কোনোদিনও ফেরত পাবে না। এমপ্লয়ের ডিমাইসের পরে তার স্পাউস সেখান থেকে পেনশন পেতে পারে, কিন্তু ওই টাকাটা কোনো সময় তার লিগেল হেয়ার ফেরত পাবে না তার স্পাউসের ডেথের পরে। অ্যাগ্রিগেট এক্সপেক্টেড বেনিফিট টু বি রিসিভ বাই দ্য সাবস্ক্রাইবার 95,17,000 টাকা, আর এনপিএসের ক্ষেত্রে 70,40,000 টাকা। এবার আমি একটু হায়ার গ্রেড পে কোনো একটা এমপ্লয়ির ক্ষেত্রে কত এনপিএস হতে পারে বা ইউপিএসে কত সে পেনশন পেতে পারে সেই বিষয়টি দেখি। এক্ষেত্রে দেখি এমপ্লয়ির ডেট অফ বার্থ সাপোজ ডিসেম্বর 16 ধরছি, ডেট অফ জয়নিং ধরছি ডিসেম্বর 30, রিটায়ারমেন্ট এজ 60, মান্থলি বেসিক পে ধরে নিচ্ছি প্রায় 63,500, এক্সিস্টিং এনপিএস কর্পাস 28,60,000। এই এমপ্লয়টি কিন্তু এনপিএস থেকে তার কিছু উইথড্রল অলরেডি করে নিয়েছে। এনপিএস থেকেও আপনারা উইথড্র করতে পারেন, আবার ইউপিএস থেকেও আপনারা 3 বার উইথড্র করতে পারবেন। এর জন্য কিছু ক্লজ রাখা হয়েছে। ধরুন আপনার মেয়ের বিয়ে বা আপনার কোনো ডিজিজ হলো, বা আপনি কোনো বাড়ি কিনবেন বা বাড়ি বানাবেন, বা কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি কোনো খরচা করেছেন, সেক্ষেত্রেও আপনারা এনপিএস এবং ইউপিএস থেকে উইথড্র করতে পারবেন। অ্যানুয়াল বেসিক পে গ্রোথ এক্ষেত্রে আমি 4%ই রাখছি, ডিআরএস রিলিফ 5%, মাই এক্সপেকটেশন রিটার্ন অন ইনভেস্টমেন্ট এক্ষেত্রে 8%ই রাখা হচ্ছে, ফাইনাল উইথড্রল পার্সেন্টেজ 60 রাখছি, অ্যানুইটি রেট 6% রাখা হচ্ছে, লাইফ এক্সপেক্টেন্সি সেম রেখে দিয়েছি। এরপরে যদি আমি ক্যালকুলেট করি দেখছি এক্ষেত্রে মান্থলি পে আউট আফটার সুপারঅ্যানুয়েশন দেখুন 1,07,000 প্লাস ডিআরএস রিলিফ, আর এনপিএসে হচ্ছে 1,08,000 টাকা হচ্ছে, যেহেতু এমপ্লয়িটা অলরেডি অনেক টাকা জমিয়ে ফেলেছে এনপিএসে। লামসাম পে আউট অ্যাট সুপারঅ্যানুয়েশনে দেখুন 41,48,000, এটি কিন্তু এত বেশি হবে না, এটাকে ঠিক করে ক্যালকুলেট করতে হবে। আমার মনে হয় এনপিএসের এই লামসাম উইথড্রলের ফিগারটা কিছুটা ভুল আছে এই এনপিএস ট্রাস্টের সাইটে। এটা খুব সহজে আপনারা নিজেদের ক্ষেত্রে ক্যালকুলেট করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার লাস্ট এমোলমেন্ট কত হবে সেটা বার করা খুবই ডিফিকাল্ট। এটাকে আপনাকে একটা নোশনাল নাম্বার ধরতে হবে এবং আপনার প্রেজেন্ট বেসিক পেকে 4% করে করে বাড়িয়ে যেতে হবে রিটায়ারমেন্ট অবধি, তাহলে আপনারা কিন্তু এক্সেল সিটে খুব সহজেই বার করে নিতে পারবেন। কিন্তু এই ফিগারটা কখনোই এক্স্যাক্ট হবে না, কারণ এখানে আমি পে কমিশনের ইম্প্যাক্টটা ধরছি না। পে কমিশনে কিন্তু ডিএ অনেক সময় মার্জ হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু বেসিক এমোলমেন্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই সেক্ষেত্রে কিন্তু এই লামসাম পে আউটের ফিগারটা কিছুটা হলেও চেঞ্জ হতে পারে। এক্ষেত্রে কিন্তু এনপিএস ট্রাস্ট অনেকটাই অ্যাগ্রেসিভ নাম্বার নিয়েছে এই লামসাম পে আউটে। ফাইনাল উইথড্রয়েবল পে আউট হচ্ছে 2.87 করোড় ইউপিএস এর ক্ষেত্রে, আর আপনার এনপিএস পে আউট হচ্ছে 3.25 করোড়। কিন্তু এখানে একটা মজার বিষয়, ফাইনাল উইথড্রয়ের সঙ্গে কিন্তু আপনি লামসামটাও যদি যোগ করেন সেক্ষেত্রে কিন্তু দেখুন প্রায় কাছাকাছি চলে আসছে। টোটাল মান্থলি পে আউট কত হবে না, ডিউরিং রিটায়ারমেন্ট ফেজেসে 2,44,82,000 টাকা উইথড্র করবে, কারণ এক্ষেত্রে তার পেনশনটা অনেক হ্যান্ডসাম, কারণ ডিআরএস রিলিফের ইম্প্যাক্ট পাচ্ছে। আর এনপিএসে সে কত উইথড্র করবে রিটায়ারমেন্ট ফেজে 1,82,00,000 টাকা। টোটাল দেখুন অ্যাগ্রিগেট এক্সপেক্টেড বেনিফিট সাবস্ক্রাইবারের কত হবে, ইউপিএসে 5,74,00,000 আর এনপিএসে দেখুন 5,08,00,000 হচ্ছে। বন্ধুরা এবার আমি মান্থলি পে আউট আফটার সুপারঅ্যানুয়েশন যদি দেখি, এখানে দেখছি সে স্টার্ট করছে দেখুন 2048-এ তার ইউপিএসে 1,20,000 আর ডিএ নিয়ে কিন্তু, আর এনপিএসে 1,08,000। দেখুন এনপিএসের নাম্বারটা একটা ফ্ল্যাট লাইন হরাইজন্টাল লাইন দেওয়া হচ্ছে, কারণ এনপিএসের এই নাম্বারটা কখনোই বাড়বে না। এমপ্লয়ের ডিমাইসের পরেও তার স্পাউস কিন্তু সেই সেম পরিমাণ পেনশন পেতে থাকবে এবং তার স্পাউসের ডিমাইসের পরে কিন্তু হোল 40% যে টাকাটা কর্পাসটা রাখা হয়েছিল সেটা তার লিগাল হেয়ার পেয়ে যাবে। আর ইউপিএসে কিন্তু এই নাম্বারটা কনসিস্টেন্টলি গ্রো করবে যতদিন এমপ্লয় বেঁচে থাকবে। এমপ্লয়ের ডিমাইসের পরে তার হাজব্যান্ড বা ওয়াইফ তার স্পাউস 60% ফ্যামিলি পেনশন পাবে এবং তার স্পাউসের ডেথের পরে কিন্তু তার লিগেল হেয়ার 40% টাকা কখনোই ফেরত পাবে না। এই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন। এরপরে আমি আমার অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করি
আপনাদের জন্য কি করলে আপনারা বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন এবং আপনারা হেলদি পে আউটও পেতে পারবেন। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই এনপিএস চয়ন করাটা তার নিজের ব্যক্তিগত চয়েসের উপর ডিপেন্ড করবে। এই এনপিএস এবং ইউপিএস এর মধ্যে কোনটি আপনারা চুজ করবেন সেটি কিন্তু সবার জন্য একই রকম নিয়মে খাটবে না, কারণ প্রত্যেকের ক্ষেত্রেই এই জিনিসটি ভ্যারিয়েবল হবে। অনেকে রিস্ক ভালো ম্যানেজ করতে পারে, তারা মনে করে যে রিটায়ারমেন্টের সময় তারা যদি একটা লামসাম কর্পাস পায় সেই টাকাটা তারা অন্য কোনো কাজে লাগাতে পারবে, তারা কোনো নিজের বিজনেস করতে পারে, তারা নিজের কোম্পানি ফর্ম করতে পারে, বা তারা অন্য কোনো লোকেশনে গিয়ে তারা সেটেল হতে পারে, তারা কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারে। সেই জন্য কিন্তু তারা ওই ক্যাপিটালটা ভালো কাজে লাগাতে পারে এবং সেখান থেকে তারা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা ব্যাংক এফডি বা এমআইএসের মতো কোনো স্কিমের মাধ্যমেও সেখান থেকে তারা মান্থলি একটা পে আউট জেনারেট করতে পারে এবং তাদের পেনশন যেটা অ্যানুইটি স্কিম থেকে পাবে সেই টাকাটাও তারা কাজে লাগাতে পারে। আবার অনেকেই কিন্তু ভালো রিস্ক ম্যানেজ করতে পারে না, তারা তাদের স্যালারিকেই ঠিক করে ম্যানেজ করতে পারে না, তারা অনেক বেশি এক্সপেন্স করে ফেলে, তারা মানি ম্যানেজমেন্ট ভালো করে করতে পারে না। তাদের জন্য কিন্তু ইউপিএস স্কিমেই যাওয়া ভালো, কারণ সেক্ষেত্রে তারা বাকি জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারবে ওই পেনশনের টাকা থেকে। ইউপিএসে কিন্তু পেনশনের অ্যামাউন্ট অবশ্যই বেশি হবে এনপিএসের থেকে, আর ইউপিএসে যেহেতু ডিয়ারনেস রিলিফ আছে তাই পেনশন অ্যামাউন্টও ধীরে ধীরে বাড়তে থাকবে। ইউপিএসে সমস্যা একটাই, লামসাম উইথড্রয়াল যদি আপনি করেন, আপনি যদি আপনার পেনশনকে কমিউট করে নেন, 60% অবধি আপনি কমিউট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেনশন অ্যামাউন্ট কিছুটা হলেও কম হবে। আর সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে আপনার কিন্তু ওই পেনশন যেটা কমে গেল সেটা কিন্তু আর কখনোই রিকুপ হবে না, সেটা কখনোই অ্যাডজাস্ট হয়ে যাবে না যেরকম ওল্ড পেনশন স্কিমে হয়। তাই বন্ধুরা, আপনারা ভেবেচিন্তে ডিসিশনটা নেবেন। যাদের চাকরি কম দিন আছে, মানে তাদের চাকরি ধরুন আর 10-15 বছর আছে, আর তারা কিন্তু লোয়ার গ্রেড পেতে সার্ভিস করে, তাই তাদের এনপিএসও খুব একটা কর্পাস জমেনি, তারা কিন্তু ইউপিএস স্কিমেই গেলে তাদের লাভ হবে, কারণ তারা খুব বেশি কর্পাস আর জেনারেটও করতে পারবে না। সেখান থেকে তারা 60% উইথড্র করেও যে টাকাটা পাবে সেটাও তারা খুব একটা ভালো কোনো কাজে লাগাতে পারবে না, বা সেখান থেকেও তারা খুব একটা মান্থলি পে আউট জেনারেট করতে পারবে না। সেই জন্য তারা যদি ইউপিএস স্কিমে যায় সেক্ষেত্রে তারা অ্যাসিওর্ড পেনশন পেয়ে যাবে, কারণ তাদের 10 বছরের থেকে বেশি সার্ভিস হচ্ছে, কোয়ালিফাইং সার্ভিস। সেক্ষেত্রে তারা একটা হ্যান্ডসাম পেনশন কিন্তু ইউপিএস থেকে পাবে, যেটি তাদের বাকি জীবনটা সচ্ছলভাবে কাটাতে সাহায্য করবে। বন্ধুরা, আর এবার দেখি যারা নতুন চাকরি জয়েন করছে, যারা এপ্রিল 2025-এর পরে চাকরি জয়েন করছে, তারা কিন্তু ইউপিএস স্কিমেই সুইচ করতে পারে। কেন আমার মনে হয় আগামী দিনে গভর্নমেন্ট ওল্ড পেনশন স্কিম হয়তো আর চালু করবে না, আমি জানি না এই বিষয়টা কতটা ইমপ্লিমেন্ট হবে। আর যদি সেক্ষেত্রে এনপিএস আর ইউপিএস অপশনই থাকে, তারা কিন্তু ইউপিএস অপশনে গেলে আমার মনে হয় তাদের জন্য বেনিফিশিয়াল হবে, কারণ তারা লং টার্মে কিন্তু তাদের স্যালারি অনেকটাই গ্রো করবে এবং সেক্ষেত্রে তাদের পেনশন অ্যামাউন্টও অনেক বেশি হবে, এবং তারা যেহেতু খুব একটা কর্পাস জমা করেনি, তাদের সেই চিন্তাটাও থাকবে না যে আমরা তো অনেক কর্পাস জমিয়ে ফেলেছি, সেই টাকাটা কেন আমি গভর্নমেন্টকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এনপিএসে কিন্তু 24% যে কর্পাস জমছে তার মধ্যে 10% আপনার, মানে আপনি ওভারঅল কর্পাসের 41% কিন্তু আপনার কন্ট্রিবিউশন। এই 41% কন্ট্রিবিউশন কিন্তু আপনারা দেখুন, মনে করুন আপনারা ইউপিএসসি যদি রাখেন 40% ইউপিএসসি কিন্তু লকড হয়ে যায়, সে টাকাটা ফেরত পাওয়া যায় না। কিন্তু এনপিএস এর ক্ষেত্রে কিন্তু ওই 40% আপনি আপনার লিগেল হেয়ারের জন্য রেখে দিতে পারেন। তাই বন্ধুরা, চয়েসটা আপনার। আর যারা মনে করুন 10-15 বছর চাকরি অলরেডি করে ফেলেছে, যাদের কর্পাস 50-60 ল্যাক্স হয়ে গেছে, বা আমি বলবো 30 লাখের কাছাকাছি যাদের কর্পাস আছে, তারা মনে করলে কিন্তু এনপিএসও স্টিক থাকতে পারে। আর বন্ধুরা, আরেকটা বিষয় বলি, যারা মনে করছে ভবিষ্যতে ভিআরএস নেবে, তারা কি করবে, বা তারা চাকরি থেকে রিজাইন দিয়ে অন্য কোনো সার্ভিস জয়েন করবে, অন্য কোনো প্রফেশনে তারা সুইচ করার কথা ভাবছে, তাদের জন্য বন্ধুরা কিন্তু অবশ্যই এনপিএসই বেটার হবে। কারণ ভাবুন, আপনার 24% যে কর্পাস আপনি জমাচ্ছেন, আপনি যদি ভিআরএস নেন, মানে 25 বছর কোয়ালিফাইং সার্ভিসের আগেই, তাহলে কিন্তু আপনারা এনপিএস থেকে 20% লামসাম উইথড্রয়ালও করতে পারবেন, এবং আপনার 80% যে টাকাটা লক থাকবে সেটি দিয়ে আপনারা অ্যানুইটি স্কিমও নিতে পারেন, এবং সেখান থেকে আপনার পেনশন কিন্তু ইনস্ট্যান্ট স্টার্ট হয়ে যাবে। মানে কেউ 10 বছর চাকরি করার পরেই যদি এনপিএস থেকে তারা রিজাইন দেয় চাকরি থেকে, এবং এনপিএসকে তারা ক্যান্সেল করে দেয়, মানে এনপিএসকে তারা কন্টিনিউ করতে চায় না, সেক্ষেত্রে কিন্তু তার পেনশন সেই মাস থেকেই শুরু হয়ে যেতে পারে। কিন্তু ইউপিএস এর ক্ষেত্রে এরকম কোনো গল্প হয় না। ইউপিএসে কিন্তু আপনার পেনশন
60 বছর হওয়ার পর থেকে আপনারা পাবেন। মনে করুন কেউ 25 বছর চাকরি করেও যদি ভিআরএস নেয় ইউপিএস স্কিমে, তাহলেও কিন্তু তার পেনশন এবং তার পে আউট মানে কমিউটেশন অফ পেনশন বা তার লামসাম উইথড্রলের যে বেনিফিটগুলি ইউপিএসে দেয় সেটি কিন্তু 60 বছর হওয়ার পর থেকেই দেয়। তাই কোনো লোক যদি 50 বছর বয়সে এসে ভিআরএস নিয়ে ইউপিএস থেকে, তাহলে কিন্তু সে পেনশন পাবে 60 বছর বয়স থেকেই, মানে তাকে 10 বছর আরও ওয়েট করতে হবে, যেটি কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব হবে না। তাই যারা ভিআরএস নিতে ভবিষ্যতে পারে বা যারা চাকরি ছেড়ে অন্য কোনো জব জয়েন করবে বা তারা ভাবছে আমি রিজাইন দিয়ে অন্য কোনো পড়াশোনা করব, হায়ার স্টাডি করব, তারা কিন্তু এনপিএসে স্টিক থাকুন বন্ধুরা। কারণ ইউপিএস একটি নিয়ম হচ্ছে, যারা ইউপিএস একবার সুইচ করে নেবে তারা যদি রিজাইন দেয় বা তারা ডিসমিস হয়ে যায় সার্ভিস থেকে, সেক্ষেত্রে কিন্তু তারা ইউপিএসের কোনো বেনিফিটই পাবে না। সেক্ষেত্রে তারা এনপিএসে আবার ব্যাক করে আসবে। আর আপনারা জেনেইছেন যে ইউপিএসে মাত্র 20%ই জমছে, তাই এই 20% থেকেই কিন্তু তাকে যখন উইথড্রল বেনিফিট দেওয়া হবে এনপিএসে, তার রিটার্ন কিছুটা হলেও, তার কর্পাসও কিছুটা কম, তার রিটার্নও অনেকটা কম হবে, সেক্ষেত্রে তার পেনশনও কিন্তু কিছুটা কমে যাবে। তাই এই রকম কেসে কিন্তু আপনাদের এনপিএসেই থাকা বুদ্ধিমানের কাজ হবে বন্ধুরা। যারা ইউপিএস চুজ করবে তারা কিন্তু কোনোদিনও এনপিএস আর ফিরে আসতে পারবে না, কিন্তু যারা এনপিএসে থাকবে তাদের জন্য গভর্নমেন্ট হয়তো ভবিষ্যতে অন্য কোনো পেনশন স্কিম নিয়ে আসতে পারে, আর হতে পারে সেটা আরও বেশি বেনিফিশিয়ালও হতে পারে। তাই বন্ধুরা, আপনারা আপনাদের জন্য আপনাদের কি সিচুয়েশন, আপনারা কি করে মানি ম্যানেজমেন্ট করতে পারেন এবং আপনাদের রিস্ক অ্যাপেটাইট কেমন, আপনাদের টাকার সাথে বন্ধুত্ব কেমন, সেই বিষয়গুলি ভালো করে বিচার বিবেচনা করে তারপরেই চুজ করুন। এনপিএসে আপনার পেনশনের কন্ট্রোল আপনার হাতে অনেকটা থাকছে, ইউপিএসে কন্ট্রোল গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। গভর্নমেন্ট এক্ষেত্রে অ্যাসিওর্ড পেনশনের একটা সুবিধা দিচ্ছে, আর তাদের একটা মিনিমাম পেনশনের যে 10,000 টাকা মিনিমাম পেনশন তাদেরকে দেবে, সেই অ্যাসুরেন্সটা দিচ্ছে বন্ধুরা। এই বিষয়গুলি বোঝার জন্য আমি গেজেট নোটিফিকেশন পিএফআরডি এর রেগুলেশনটা দেখি, এখানে কিছু বিশেষ তথ্য আপনার সঙ্গে শেয়ার করি বন্ধুরা। এই পিএফআরডি 2025-এর যে রেগুলেশন, যে গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেখান থেকে কিছু হাইলাইট আপনার সঙ্গে শেয়ার করছি। Lump sum amount shall be calculated based on this formula E/10 into L। আমি আগেই বলেছি E মানে emolument, আর এক্ষেত্রে L কি নাম্বার অফ কমপ্লিটেড 6 month অফ কোয়ালিফাইং সার্ভিস। অ্যাসিওর্ড পে আউটের কিছু ফর্মুলা আছে, দেখুন। অ্যাসিওর্ড পে আউট মানে হচ্ছে হাফ অফ P ইন্টু Q/300 ইন্টু IC/BC। এই ফর্মুলাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। হাফ অফ P মানে P বলতে কিন্তু লাস্ট 12 মাসের যে এমোলমেন্ট বেসিক প্লাস ডিএ তার অ্যাভারেজ করা হচ্ছে 12 মাসে, সেটিকে হাফ করা হচ্ছে বা তার 50% নেওয়া হচ্ছে। আর কিউ বলতে হচ্ছে আপনার কোয়ালিফাইং মান্থ। দেখুন 300 মানে হচ্ছে 25 বছর যদি কোয়ালিফাইং সার্ভিস কারো হয়, ডিভাইডেড বাই 300 করা হয়েছে, তাহলে উপরে যদি আপনার কিউ এর ফিগার যদি আপনার 25 বছর হয়, তাহলেই কিন্তু আপনি হোল নাম্বারটা পাচ্ছেন। আর কিউ যদি আপনার 25 বছরের থেকে কম হয়, তাহলে আপনার প্রপোর্শনেটলি রিডিউস হয়ে যাবে এই অ্যাসিওর্ড পে আউটটা। আর IC/BC মানে, আইসি মানে যেটা ইন্ডিভিজুয়াল কর্পাস, আর নিচে রেখেছে বেঞ্চমার্ক কর্পাসকে, মানে বেঞ্চমার্ক কর্পাসের সাথে যদি আপনার ইন্ডিভিজুয়াল কর্পাস ম্যাচ করে, এই আইডিয়াল সিচুয়েশনে কিন্তু আপনি 50% অ্যাসিওর্ড পেনশন পেতে পারেন বন্ধুরা। আরেকটা কনসেপ্ট আমরা জানি যে অ্যাডমিসেবল পে আউট। অ্যাসিওর্ড পে আউটের সাথে সাথে অ্যাডমিসেবল পে আউটটা আপনাদের মাথায় রাখতে হবে। অ্যাডমিসেবল পে আউট মানে অ্যাসিওর্ড পে আউট ইন্টু 1 মাইনাস LW পার্সেন্টেজ। এই LW মানে লামসাম উইথড্রল, ম্যাক্সিমাম আপ টু 60%, যেটা আমি বলেছি কমিউটেশন অফ পেনশনের কনসেপ্ট এখানে লাগানো হয়েছে। যদি কেউ 60% উইথড্র করে নেয়, তাহলে কিন্তু তার অ্যাডমিসেবল পে আউট প্রপোর্শনেটলি রিডিউস হয়ে যাবে। সেক্ষেত্রে 1 মাইনাস 60% মানে সে 0.4 টাইমসই কিন্তু অ্যাসিওর্ড পে আউটের পাবে অ্যাডমিসেবল পে আউটে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কেউ 60% যদি তুলে নেয়, সে কিন্তু রিমেনিং 40% কর্পাসের উপরেই তার পে আউটটা পাবে। এটিকেই বলা হচ্ছে অ্যাডমিসেবল পে আউট। আর আপনারা কখনোই ভাববেন না যে যারা লোয়ার গ্রেড পেতে আছে তারা যদি 60% কমিউট করে নেয় বা তারা উইথড্র করে নিয়ে থাকে তাদের পেনশন থেকে, তাদের কর্পাস থেকে, ইন্ডিভিজুয়াল কর্পাস থেকে, সেক্ষেত্রে তারা অ্যাসিওর 10,000 পেনশন পাবে। সেক্ষেত্রে তারা 10,000 থেকে অনেকটাই কম পেনশন পাবে, তবে এক্ষেত্রে তারা সেই অ্যামাউন্টের উপরে ডিআরএস রিলিফ অবশ্যই পাবে। তাহলে 50% যে অ্যাসিওর পেনশন তাদের জন্যই অ্যাপ্লিকেবল হবে যারা রিটায়ারমেন্টের সময় কোনো রকম কমিউট করবে না। এনপিএসে যেমন 60% উইথড্র করি আমরা, কিন্তু ইউপিএসে আপনি যদি 60% উইথড্র করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিওর পেনশন অ্যামাউন্টও অনেকটাই কমে যাবে। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন
বন্ধুরা এখন আমি কিছু সিনারিও আপনাদের সঙ্গে তুলে ধরি যেটি আমি PFRDA গেজের নোটিফিকেশন থেকে পেয়েছি। এইগুলো দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন যে আপনাদের জন্য কোনটা বেশি বেনিফিশিয়াল হবে। চলুন দেখা যাক। সিনারিও 1, দ্য বিলো মেনশন সিনারিও হ্যাভ বিন কনসিডার্ড বেসড অন মান্থলি অ্যাসিওর্ড পে আউট, যেটি কি P/2 Q/300 for 22,500 ইন্ডিভিজুয়াল কর্পাস ইজ ইকুয়াল অর মোর দ্যান বেঞ্চমার্ক কর্পাস। মানে ইন্ডিভিজুয়াল কর্পাস যদি বেঞ্চমার্ক কর্পাসের থেকে বেশি হয় তাহলে কিন্তু যে ডিফারেন্সটা হবে সেটি আপনারা ফেরত পেয়ে যাবেন। আর যদি কম হয় ইন্ডিভিজুয়াল কর্পাসটা তাহলে আপনাকে সেটাকে কি করতে হবে না, আপনাকে সেটাকে ফেরত দিতে হবে ইন্ডিভিজুয়াল কর্পাসে যদি আপনি অ্যাসিওর্ড পেনশন পেতে চান, না হলে আপনার পেনশন কিন্তু রিডিউস হয়ে যাবে। এমপ্লয়ি ডাজ নট অফ ফর এনি ফাইনাল উইথড্রল, সেক্ষেত্রে সে পুরো মান্থলি অ্যাসিওর্ড পে আউটটাই পাবে 22,500, কারণ সে কোনো উইথড্রল করছে না, কোনো কমিউট করছে না তার পেনশনকে। এমপ্লয়ি অফ ফর 60% ফাইনাল উইথড্রল, এক্ষেত্রে মান্থলি অ্যাসিওর্ড পে আউট কী হবে, যেটা আমরা আগে আলোচনা করেছি যে 22,500 ইন্টু 1 - 60%, একটা ফর্মুলা আলোচনা করেছিলাম। তার ফলে কি হয়, আপনি 40%ই কিন্তু ওই অ্যাসিওর্ড পে আউটের অ্যাডমিসেবল পে আউট আপনার কিছুটা হলেও কমে যাবে। 40% আপনার 1 - 60%, মানে 40%ই আপনি কিন্তু অ্যাডমিসেবল পে আউট হিসেবে পাবেন। এক্ষেত্রে দেখুন আপনার পেনশন অ্যামাউন্ট 9,000 টাকা হয়ে গেল, কিন্তু 10,000 টাকা সেক্ষেত্রে হচ্ছে না। এমপ্লয়ি অফ ফর 40% ফাইনাল উইথড্রল, এক্ষেত্রে দেখুন আপনার অ্যাডমিসেবল পে আউট কত হবে, 22,500, 1 - 40%, কারণ 40% সে উইথড্র করে নিয়েছে। এক্ষেত্রে তার পেনশন অ্যামাউন্ট 13,500 হবে। 20% উইথড্র করে একটু বেড়ে যাবে, 18,000 হবে। এবার একটা সিনারিও দেখুন, এমপ্লয়ি সুপার অ্যানুয়েশন 30 মে 2025, সে 15 বছর চাকরি করেছে, কোয়ালিফাইং সার্ভিস তার 191 মাস হচ্ছে। 12 মান্থস অ্যাভারেজ বেসিক পে প্রায়র টু সুপার অ্যানুয়েশন কত না 52,894 টাকা। লাস্ট মান্থ বেসিক পে প্রায়র টু সুপার অ্যানুয়েশন 53,600। পার্সিয়ালি সে উইথড্র করেছে 1,15,000 টাকা। ইউপিএস কর্পাসে তার সুপার অ্যানুয়েশনের ভ্যালু হয়েছে 27,43,000 টাকা, ঠিক আছে। আর সে 60% ফাইনাল উইথড্রও করছে সুপার অ্যানুয়েশনের সময়। ডিআরএস রিলিফ 56% ধরা হয়েছে। আর বেঞ্চমার্ক কর্পাস এক্ষেত্রে দেখুন 29 লক্ষ টাকা, কারণ বেঞ্চমার্ক কর্পাস তার বেশি কেন, কারণ সে পার্সিয়ালি উইথড্র করেছে। এক্ষেত্রে তার ক্যালকুলেশন কীরকম হবে, লাস্ট মান্থ বেসিক পে দেখুন 53,600, আমরা আগে বলেছি। ডিআরএস অ্যালাউন্স 56% ধরা হয়েছে, তাহলে সে কত পার্সেন্ট পাচ্ছে, ডিআরএস অ্যালাউন্স হচ্ছে 30,000 টাকা হচ্ছে। লামসাম পেমেন্ট তাহলে কত হবে, E/10 × L, এই ফর্মুলা যদি বসান তাহলে লামসাম পেমেন্ট হচ্ছে 2,59,000 টাকা। আর অ্যাসিওর্ড পে আউট হাফ অফ P × Q/300, যে ফর্মুলাটা বলেছি, সেখানে দেখুন সেই ফর্মুলা ইনপুট করলে আমরা 16,838 টাকা পাচ্ছি, কিন্তু অ্যাডমিসেবল পে আউট কত হবে, সে তো 60% তুলে নিয়েছে, তাহলে সে 40%ই পাবে। এই 16,838 ইন্টু 1 - FW, যে ফাইনাল উইথড্রল করেছে 60%, সেটা করলে 0.4 দিয়ে মাল্টিপ্লাই করবো। আর IC/BC দেখুন, IC তার কম বিসির থেকে, সেটাকেও আপনাকে ফ্যাক্টরে নিতে হবে। এখানে দেখুন আপনার অ্যাডমিসেবল পে আউট মানে আপনার পেনশন অ্যামাউন্ট হচ্ছে 6,000 টাকা দাঁড়াচ্ছে, তার সাথে আপনি ডিআরএস রিলিফ 3,521 টাকা পাচ্ছেন। তাহলে তার মান্থলি পে আউট কত হচ্ছে, 9,800 টাকা, যেটি 10,000 থেকে কম হচ্ছে। আরেকটা সিনারিও দেখুন, যে 30 এপ্রিল 2025 সে রিটায়ার করছে, 15 বছর 11 মাস চাকরি করেছে, কোয়ালিফাইং সার্ভিস তাহলে তার 191 মাসের। 12 মান্থসের বেসিক পে দেখুন 52,000 টাকা, আর লাস্ট মাসের বেসিক পে 53,600। আর ইউপিএস কর্পাস অন দ্য ডেট অফ সুপার অ্যানুয়েশন 27 লক্ষ টাকা। এক্ষেত্রে লোকটা কিন্তু 1,15,000 টাকা পার্সিয়াল উইথড্র করেছে, ইউপিএস কর্পাস 27 লক্ষ টাকা। আবার এক্ষেত্রে বেঞ্চমার্ক কর্পাস তার বেশি আছে, আর কিন্তু কোনো ফাইনাল উইথড্রল সে নেবে না, তার মানে সে তার পেনশন অ্যামাউন্টটা বেশি হবে। এক্ষেত্রে লামসাম পেমেন্ট ক্যালকুলেট করে নিতে পারবো আমরা E/10 × L দিয়ে। অ্যাসিওর্ড পে আউট আমরা বার করতে পারবো হাফ অফ P × Q/300। এই অ্যাসিওর্ড পে আউটটা হচ্ছে আপনার আইডিয়াল সিচুয়েশনে কিন্তু অ্যাসিওর্ড পে আউট হবে 50% অফ লাস্ট 12 মাসের যে এমলুমেন্ট, তার 50% তখনই হবে যত আইডিয়াল সিচুয়েশন, মানে আপনার ICO BCর প্রায় সমান বা আইসি আপনার বেশি, আপনি কোনো পার্সিয়াল উইথড্রল করেননি, আপনি 25 বছরের কোয়ালিফাইং সার্ভিস মিনিমাম করেছেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাসিওর্ড পে আউটটা পাবেন। অ্যাডমিসেবল পে আউট দেখুন এখানে হবে অ্যাসিওর্ড পে আউট ইন্টু IC/BC ইন্টু 1 - FW%, এখানে 1 নেওয়া হয়েছে কারণ সে কোনো উইথড্র করেনি। আর ICBCর ফ্যাক্টরটা আপনারা কনসিডার করলে আপনার হচ্ছে 15,000 টাকার অ্যাডমিসেবল পে আউট, এটাই আপনার পেনশন অ্যামাউন্ট। এর সঙ্গে ডিআরএস রিলিফ অ্যাড করে দেবেন 8,000 টাকা, তাহলে মান্থলি পে আউট কত হবে, 15,000 + 8,000 24,524 টাকা। বন্ধুরা
এবার যদি এমপ্লয়ের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে তারা ফ্যামিলি পেনশন পাবে ইউপিএসসি 60% অফ অ্যাডমিসেবল পে আউট প্লাস ডিয়ারনেস রিলিফ যতদিন তার স্পাউস বাঁচবে। স্পাউসের মৃত্যুর পরে ইউপিএস থেকে কিন্তু আপনারা 1 টাকাও আপনার লিগ্যাল হেয়ার ক্লেম করতে পারবে না বা পাবে না। ওই 40% টাকা কিন্তু ফরফিট হয়ে যাবে, মানে গভর্নমেন্ট এক্সচেকারে ব্যাক করে যাবে, ওই টাকাটা কেউ আর পাবে না। বন্ধুরা, গেজেট নোটিফিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে আপনারা দেখতে পারবেন যে কী কী সিনারিও অ্যানালিসিস করা হয়েছে। তাহলে আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেকটাই ক্লিয়ার বুঝে নিতে পেরেছেন যে আপনাদের জন্য কোনটা বেশি সুটেবল হবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।